ক্লাস 6-এর মেয়েরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের সাম্রাজ্য বিস্তার ও শাসনের যে শেষ পর্যায়টা আছে, গুপ্ত সাম্রাজ্য থেকে হর্ষবর্ধন পর্যন্ত যে অংশটা আমি তোমাদের পড়াবো। আনুমানিক 262 খ্রিস্টাব্দে উত্তর ভারতে কুষাণ সাম্রাজ্য লোপ ফেলে 50 বছরেরও বেশি পরে ভারতে, বিশেষ করে উত্তর ভারতে এই গুপ্ত শক্তি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই শাসকরা প্রথমে মহারাজা উপাধি নিতেন। পরবর্তীকালে প্রথম চন্দ্রগুপ্ত সময় থেকে এই গুপ্ত শাসকরা মহারাজাধিরাজ উপাধি নিতে শুরু করলো এবং এই প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্তদের শাসন ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। 319 থেকে 320 খ্রিস্টাব্দ এই প্রথম চন্দ্রগুপ্ত শাসক করেছিলেন এবং এই সময় থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়। মধ্যগঙ্গা উপত্যকার ওপরই গুপ্ত সাম্রাজ্য গড়ে উঠেছিল। 335 খ্রিস্টাব্দ পর্যন্ত বলা হয়ে থাকে গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের শাসন। পরবর্তী যে শাসক সমুদ্রগুপ্তের আমলে, অর্থাৎ 335 থেকে 375, মেয়েরা বুঝতেই পারছো সময়কালটা অনেক বেশি, এবং গুপ্ত সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে এই সমুদ্রগুপ্তকে আমরা দেখতে পাই এবং তার সময় গুপ্ত সাম্রাজ্য অনেক বড় আকার নিয়েছিল। উত্তর ভারত বা আর্যাবত্যে 9 জন শাসককে তিনি হারিয়েছিলেন। আমরা আগের ক্লাসে অরণ্য বা আটবিক রাজ্যগুলো পড়েছিলাম, সেই সীমান্তবর্তী অরণ্যের এই রাজ্যগুলোকেও তিনি অধীনে এনেছিলেন। ফলে আমরা দেখতে পাচ্ছি পূর্বে রাঢ় থেকে পশ্চিমে গঙ্গা উপত্যকার ওপর পর্যন্ত এই গুপ্ত শাসন চালু ছিল। এদিকে দক্ষিণ ভারতেও 12 জন রাজাকে হারিয়ে সমুদ্রগুপ্ত তার রাজ্যের আয়ত্তে এনেছিলেন শুধু দক্ষিণে তামিলনাড়ুর উত্তর পূর্ব অংশ, এবং দক্ষিণ ভারতে এই 12 জন রাজাকে কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজত্ব ফিরিয়ে নিয়েছিলেন, কারণ উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতের শাসন করা সম্ভব নয়। আর সেই জন্যে সেই রাজশক্তিগুলিতে তার আদেশ ছিল যে সমুদ্রগুপ্তকে কিন্তু কর দিতে হবে বছর শেষে, অতএব সেগুলিকে তিনি করত রাজ্য করে ছেড়ে দিয়েছিলেন। এরপরে আমরা দেখছি তার ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত 376-এ শাসক হন। গুজরাট অঞ্চল থেকে শক ক্ষত্রপদের তিনি উচ্ছেদ করেন, কারণ আমরা জানি সেই সময় বিদেশের বৈদেশিক যে সমস্ত আক্রমণ, শক, হুন, পাঠান, মোগল, তার মধ্যে এই শক ক্ষত্রপদের তিনি তার শাসন ব্যবস্থা থেকে উচ্ছেদ করেছিলেন বলে এই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি বলা হয়। শক যুক্ত অরি অর্থাৎ শত্রু, তাদেরকে তিনি তাড়িয়েছিলেন এবং তার আমলেই প্রথম তিনি রূপোর মুদ্রা চালু করেছিলেন। সম্ভবত শকদের হারিয়ে দেওয়ার পর এটিকে স্মৃতি হিসেবে মনে রাখার জন্য 410-411 খ্রিস্টাব্দ নাগাদ এই মুদ্রা চালু করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেও গুপ্ত সাম্রাজ্যের আয়তন যথেষ্ট বেড়েছিল। এরপর হয় প্রথম কুমারগুপ্ত। তার শাসনকালে কিন্তু আয়তন এবং ক্ষমতা একই ছিল। তিনিও নানা রকম মুদ্রা চালু করেছিলেন। বিশেষ করে তার সময় নালন্দা মহাবিহার আবিষ্কৃত হয় বা স্থাপিত হয়। প্রথম কুমারগুপ্তের ছেলে স্কন্দগুপ্ত এরপর সম্রাট হয়েছিলেন। 458 খ্রিস্টাব্দে এই উপমহাদেশে সেই সময় হুনরা ভারত আক্রমণ করে এবং স্কন্দগুপ্ত সফলভাবে এই হুন আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিল বলে তাকে ভারতের রক্ষাকারী বলা হয় এবং সম্ভবত তিনি শেষ গুপ্ত সম্রাট যার শাসন এলাকা ছিল বিরাট। তারপর থেকে গুপ্তদের শক্তি কমতে থাকে এবং ছোট ছোট স্থানীয় শাসকরা গুপ্ত শাসকদের অমান্য করতে থাকে এবং আঞ্চলিক শাসন দেখতে পাওয়া যায়। এই বিষয়ে আমরা এলাহাবাদ প্রশস্তি, বিশেষত সমুদ্রগুপ্তের সভাকবি রবিকীর্তির দ্বারা লিখিত এই শিলালেখ সম্বন্ধে আমরা একটু পড়ি। গুপ্ত যুগের ব্রাহ্মী লিপিতে ও সংস্কৃত ভাষায় খোদাই করা এই লিপিটি পাওয়া গেছে। এলাহাবাদের কোশাম্বী গ্রামে এটি ছিল। পরবর্তী সময়ে মুঘল সম্রাট আকবর সেটিকে তুলে আনিয়ে এলাহাবাদ দুর্গের মধ্যে রেখেছিল। এই লেখটিতে প্রশস্তি খোদাই করা আছে। প্রশস্তিটি হরি সেনের লেখা, যিনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। লেখটিতে আসলে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে। যেহেতু তিনি সম্রাটের কবি, সেই জন্য কোনো মতেই তার অপগুণ তিনি সেখানে গাইতে পারেন না। তিনি বিশেষ করে সমুদ্রগুপ্তের জয়, রাজ্য জয়, তার কথা এটাতে লেখা আছে। গদ্য এবং পদ্য দুভাষাতেই লেখা আছে। বিশেষত আমরা এটি ইতিহাস জানার জন্য সেই সময়কার একটি জরুরি প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে
ঐতিহাসিকরা ব্যবহার করেন। এবার আমরা দাক্ষিণাত্যের বাকাটক শাসন দেখব। যখন উত্তর ভারতে গুপ্ত শাসন চলছে তখন দাক্ষিণাত্যে চলছিল বাকাটক শাসন। আনুমানিক 225 নাগাদ এই বাকাটক শক্তি দাক্ষিণাত্যে শক্তি বৃদ্ধি করেছিল। ততদিনে আমরা সাতবাহনের কথা যে আগে পড়েছিলাম, তাদের ক্ষমতা লোপ পেয়েছে। তাহলে খ্রিস্টীয় চতুর্থ ও পঞ্চম শতকে দাক্ষিণাত্য মধ্য ভারতে এই বাকাটক শাসন তারা শুরু করেছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে প্রভাবতী গুপ্তার বিয়ে হয়েছিল বাকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে। ফলে দাক্ষিণাত্যেও গুপ্ত শাসনের প্রভাব বেশ তৈরি হয়েছিল। দ্বিতীয় রুদ্রসেন মারা যাবার পর প্রভাবতী গুপ্তাই এই বাকাটক শাসন চালিয়েছিল। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের দক্ষিণে ক্রমশ পল্লবদের শক্তি বাড়ছিল, তার মানে আরেকটি শক্তি, আঞ্চলিক শক্তির উত্থান হলো। আনুমানিক সপ্তম শতকের গোড়ায় দক্ষিণ ভারতে চালুক্য ও পল্লবদের হয়ে উঠেছিল প্রধান শক্তি। মনে রেখো যে দক্ষিণের পল্লবরা কিন্তু পহলব বা পার্থীয়দের থেকে আলাদা। এবার আমরা এই গুপ্ত এবং বাকাটকের যে প্রশাসন বা শাসন ব্যবস্থা সম্বন্ধে আমরা একটু পড়ব। খ্রিস্টীয় 300 থেকে 600 অব্দের মধ্যে ভারতীয় উপমহাদেশের রাজনীতি ও শাসন ব্যবস্থায় বেশ কয়েকটি পার্থক্য বা বদল দেখা গিয়েছিল। সারা উপমহাদেশ জুড়ে রাজতান্ত্রিক শাসন ছিল, অরাজতান্ত্রিক শক্তি কিন্তু লোপ পেয়েছিল। চতুর্থ শতকের প্রথমে বৈশালী অঞ্চলে লিচ্ছবি গোষ্ঠীর গুরুত্ব আমরা দেখতে পাই। বৈশালী সরাসরি গুপ্ত সম্রাটদের প্রাদেশিক শাসন কেন্দ্রে পরিণত হয়েছিল। এই চতুর্থ শতকের পর উত্তর ভারতে অরাজতান্ত্রিক গোষ্ঠী প্রায় ছিলই না। পাশাপাশি অরণ্য অঞ্চলের আটবিক রাজ্যগুলিও সাম্রাজ্যের প্রশাসনিক এলাকার মধ্যে যুক্ত হয়ে গেছিল। গুপ্ত শাসনের কাঠামোয় প্রধান ছিলেন সম্রাট। বিরাট ক্ষমতা বোঝানোর জন্য তিনি বড় বড় উপাধি নিতেন। বাকাটক রাজারাও এই মহারাজা উপাধি ব্যবহার করত। গুপ্ত সম্রাটরা অনেকেই রাজনৈতিক ক্ষমতা দেখানোর জন্য বড় বড় যজ্ঞ করতেন। কুষাণদের মতো গুপ্ত সম্রাটরাও নিজেদের দেবতার সাথে তুলনা করতেন। এই সম্রাটদের সাহায্য করার জন্য রাজকর্মচারীরা শাসন কাজে যুক্ত থাকত। এই গুপ্ত এবং বাকাটক দুই যুগেই বিভিন্ন পদ ও মর্যাদার অধিকারী ছিলেন এই রাজকর্মচারীরা। অমাত্য বা সচিব ছিল গুরুত্বপূর্ণ রাজকর্মচারী। এই সময় সাম্রাজ্যকে বেশ কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল। প্রদেশগুলিকে বলা হতো ভুক্তি, যেমন মগধ ভুক্তি। গুপ্ত সাম্রাজ্যের পশ্চিম অংশে ভুক্তির বদলে কিন্তু দেশ কথাটা ব্যবহার হতো। প্রদেশের শাসনভার থাকতো সাধারণত গুপ্ত রাজপুত্রদের হাতে। বাকাটক শাসনে প্রদেশগুলি রাজ্য নামে পরিচিতি ছিল, আর এই রাজ্যের শাসকদের বলা হতো সেনাপতি। প্রদেশের থেকে ছোট জেলা অঞ্চলগুলোকে গুপ্ত শাসনে বিষয় নামে পরিচিতি ছিল। বাকাটক শাসনে বিষয়ের বদলে জেলা অঞ্চলগুলোকে বলা হতো পট্ট বা আহার। গুপ্ত ও বাকাটক শাসনে সমস্ত শাসন ব্যবস্থা বেশ কয়েকটা স্তরে বিভক্ত ছিল। জেলা ও গ্রাম স্তরের শাসন ব্যবস্থার ক্ষেত্রে নানা জনপ্রতিনিধির ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি। গুপ্ত সাম্রাজ্য শাসনে যুবরাজ ও রানীদের বিশেষ ভূমিকা ছিল। তবে গুপ্ত শাসনের শেষ দিকে সাম্রাজ্য শাসন ব্যবস্থা যথেষ্ট দুর্বল হয়ে পড়েছিল। এই সময় আমরা চন্দ্র রাজার স্তম্ভ, দিল্লির কুতুব মিনারের কাছে একটি উঁচু লোহার স্তম্ভ যেটি আজও দেখতে পাওয়া যায়, তার গায়ে একটি লেখ খোদাই করা হয়েছিল। তাতে চন্দ্র নামে এক শক্তিশালী বিষ্ণু ভক্ত রাজার কথা বর্ণনা আছে, এবং এই লেখটিতে কোনো ছাল বা তালিক নেই। ওই চন্দ্র রাজা যে ঠিক কে তা কিন্তু পরিষ্কার করে বলা নেই। লেখটি সম্ভবত খ্রিস্টীয় 5ম শতকে খোদিত করা হয়েছিল। ওই চন্দ্র রাজাকে অনেকেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলে মনে করেন, এবং লেখটি নাকি তারই সমকালীন। তাছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিষ্ণুরও ভক্ত ছিলেন। অনেক মিল থাকা সত্ত্বেও লেখতে বলা সমস্ত অঞ্চল দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু জয় করেনি। ওই বর্ণনা অনেকটা কাল্পনিকও হতে পারত। এবার আমরা দেখব গুপ্তদের পর উত্তর ভারতের কি অবস্থা। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের মাঝামাঝি সময় থেকে গুপ্তদের ক্ষমতা কমতে থাকে। এক সময় গুপ্ত সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে গেল ভেঙে, আর তার জায়গায় ছোট ছোট রাজ্য গড়ে উঠল।
এক একটা অঞ্চলকে নিয়ে গড়ে ওঠা এই রাজ্যগুলিকে বলা হতো আঞ্চলিক রাজ্য। এবং মেয়েরা তোমরা জানো, শক্তিশালী বৃহৎ রাজ্যগুলো বা রাজাগুলো যখন, সম্রাটদের ক্ষমতা যখন কমে গেল, সেই স্থলে বিভিন্ন আঞ্চলিক সরকার বা রাজ্য তৈরি হয়। অর্থাৎ রাজকর্মচারীরা, সেনাপতিরা নিজেরা শক্তি বৃদ্ধি করে এই আঞ্চলিক রাজ্যগুলোকে তৈরি করত। ইতিমধ্যে আমরা পুষ্যভূতিদের রাজ্য বা হর্ষবর্ধনের শাসন নিয়ে আলোচনা করব। গুপ্ত সাম্রাজ্যের পর খ্রিস্টীয় সপ্তম শতকে বড় সাম্রাজ্য দেখা দেয়নি। পুষ্যভূতি বংশের হর্ষবর্ধন সাম্রাজ্য গড়ার প্রথম উদ্যোগ নিয়েছিল। গোড়ায় পুষ্যভূতিরা থানেশ্বর বা স্থানীশ্বরের শাসক ছিল। প্রভাকর বর্ধনের সময় থেকে এই পুষ্যভূতিদের ক্ষমতা বাড়তে থাকে। 605 খ্রিস্টাব্দ নাগাদ প্রভাকর বর্ধন মারা যায়। তখন তার বড় ছেলে রাজ্যবর্ধন শাসনের দায়িত্ব পায়। এদিকে ঠিক এই সময় কনৌজকে কেন্দ্র করে উত্তর ভারতে এক বিশাল রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। কনৌজ ও মালব দ্বন্দ্বে কনৌজের রাজা গ্রহবর্মা মারা যান। তার সঙ্গে প্রভাকর বর্ধনের মেয়ে রাজ্যশ্রীর বিয়ে হয়েছিল। রাজ্যবর্ধন তখন মালবের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। অর্থাৎ হর্ষবর্ধনের এই পুষ্যভূতি বংশ থানেশ্বর থেকে মালবের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে। মালবের রাজা দেবগুপ্তের সহযোগী গৌড়ের রাজা শশাঙ্কের হাতে রাজ্যবর্ধন মারা যায়। তার মানে আমরা এই সময় উত্তর ভারতে বেশ কয়েকটা আঞ্চলিক রাজার নাম পাচ্ছি। তখন হর্ষবর্ধন কনৌজ ও স্থানেশ্বর দুয়েরই শাসনভার নিয়েছিল রাজ্যবর্ধন মারা যাওয়ার পর। তার আগেই তোমরা দেখেছো প্রভাকর বর্ধন মারা গেছেন, তারপরে তার বড় ছেলে রাজ্যবর্ধন সিংহাসন পেয়েছিলেন। এবং এই সময় যেহেতু তার বোনের সাথে বিয়ে হওয়ার জন্যে, রাজস্বীর বিয়ে হয়েছিল, প্রভাকর বর্ধনের মেয়ে ছিল রাজস্বী, কনৌজের যে রাজা গ্রহবর্মার সাথে বিয়ে হয়েছিল, গ্রহবর্মাও মারা গেছেন। তাহলে সেখানে এই পুষ্যভূতি বংশের রাজারা তার বোনের রাজ্যটাকে সামলানোর জন্য এগিয়ে যাচ্ছে। ফলে কনৌজ ও স্থানেশ্বর দুয়েরই শাসনভার হর্ষবর্ধন চালাচ্ছিল। 606 খ্রিস্টাব্দে হর্ষের সিংহাসনে বসার বছর থেকে হর্ষাব্দ গণনা শুরু হয়। হর্ষবর্ধনের সঙ্গে সেই সময়ের অনেকগুলি রাজশক্তির সংঘাত চলছিল। মগধ জয় করে হর্ষ নিজেকে মগধ রাজ উপাধি নিয়েছিল। শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের বিরোধ ছিল অনেক দিনের, কিন্তু শশাঙ্ককে কখনোই হর্ষ সরাসরি হারাতে পারেনি। চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর সঙ্গেও হর্ষবর্ধনের সংঘাত চলছিল। পশ্চিম উপকূলের বাণিজ্য বন্দরের দখলের চেষ্টা নিয়ে দুজনের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। যুদ্ধের ফলাফল হর্ষের বিপক্ষেই গিয়েছিল। দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি লিখে গেছেন। তাতে স্পষ্ট করে বলা হয়েছে, যুদ্ধে হর্ষের হর্ষ তথা হর্ষের আনন্দ, তোমরা জানো এই হর্ষ মানে আনন্দ, সেটি ম্লান হয়ে গেছিল। সেই বন্দর পাওয়ার জন্য পশ্চিম উপকূলের এই অঞ্চলটি তিনি পেতে পারেননি। অনেক সামরিক অভিযান করলেও হর্ষের সব অভিযান সফল হয়নি। হর্ষ সকলোত্তর পথনাথ অর্থাৎ উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলে এই উপাধি নিয়েছিলেন। আদতে তিনি কিন্তু সমস্ত উত্তর ভারতের রাজারা তার অধীনে ছিল না। তবে উত্তর ভারতের শেষ বড় শাসক হিসেবে কিন্তু তার নাম যথেষ্টই বিখ্যাত। তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। শাসন ব্যবস্থার প্রধান ব্যক্তি ছিলেন হর্ষবর্ধন নিজে। তাকে সাহায্য করত মন্ত্রী পরিষদ। এছাড়া অমাত্যদের হাতে রাজকাজের দায়িত্ব থাকত। টানা যুদ্ধ করে চলার কারণে হর্ষের সেনাবাহিনীও ছিল বিরাট। এই সমস্ত শাসন কাজের জন্য দরকারি সম্পদ আসত কর থেকে। এবং এই কর থেকে তারা পেত, জমিতে উৎপাদিত ফসলের 1/6 অংশ কর হিসেবে নেওয়া হতো। এছাড়া বণিকদের থেকেও কর আদায় করা হতো। ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমি দান করা হতো। প্রাদেশিক শাসনের ক্ষেত্রে গুপ্ত শাসনের কাঠামোই হর্ষের আমলেও দেখা যায়। সম্ভবত শাসনের কাজ চালানোর জন্য মন্ত্রীদের উপরে গড়ে ওঠা একটি পরিষদ তাকে সাহায্য করত। আর দূরের প্রদেশগুলি শাসন করতেন সামন্ত রাজা বা রাজার কোনো একজন প্রতিনিধি। প্রতিটি প্রদেশ বা ভুক্তি কয়েকটি বিষয় বা জেলায় বিভক্ত ছিল।
শাসন ব্যবস্থার সবচেয়ে নিচে ছিল গ্রাম। এই হর্ষবর্ধনের মৃত্যুর পর পুষ্যবতী শাসনও লোপ পায়। বিভিন্ন ছোট ছোট শাসকরা হর্ষের অধীনে বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে। আমরা দেখেছি হর্ষবর্ধনও যখন তার যে পুষ্যবতী বংশের উত্থান হয়েছিল, তার আগের শ্রেষ্ঠ শক্তিশালী রাজা না থাকাতে এই আঞ্চলিক শক্তির বিকাশ ঘটেছিল। তাহলে এখন হর্ষবর্ধনের এই পুষ্যবতী বংশ যখন অবনতি হচ্ছে, ঠিক সেই সময় তার পাশে বেশ কিছু আঞ্চলিক শক্তির উত্থান অবশ্যই দেখা যাবে, সেটা আমরা বুঝতে পারি। অতএব ছোট ছোট শাসকরা হর্ষের অধীনে বিভিন্ন এলাকা জয় করে নিল। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। তিনি হর্ষচরিত রচনা করেছেন। এই যে বাণভট্ট হর্ষবর্ধনকে নিয়ে এই হর্ষচরিত কাব্যটি লেখেন, এটি আসলে প্রশস্তি কাব্য। আমি এর আগেই বলেছি, সভাকবিরা যখন তার নিজের সম্রাট বা রাজার কথা লিখতে বসেছেন, তিনি কখনোই তার খারাপ বা ভুলের দিকটা নজর দেবেন না। তিনি সবসময় তার প্রশংসা বা প্রশস্তি গান গেয়ে যাবেন, এবং সেই জন্যেই এটিকে প্রশস্তি কাব্য বলা হয়। এই কাব্যে হর্ষের কেবল গুণগানই করা হয়েছে, পাশাপাশি পুষ্যভূতিদের রাজত্ব ও তার ইতিহাসের কথা আলোচনা করা হয়েছে। হর্ষের গুণগান করতে গিয়ে তার বিরোধীদের ছোট করেছেন বাণভট্ট। যেমন রাজা শশাঙ্ককে, যিনি বাংলার একজন শ্রেষ্ঠ গৌড়ের শ্রেষ্ঠ শাসক ছিলেন, অনেকভাবে তাকে নিচু করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হর্ষবর্ধনের বোন রাজ্যশ্রীকে ফিরিয়ে নিয়ে আসার ঘটনার বর্ণনা দিয়ে হর্ষচরিত শেষ হয়েছে। হর্ষচরিত আসলে হর্ষবর্ধনের আংশিক জীবনী, তবে শুধু গুণগানের জন্য এটিকে নিরপেক্ষ বলে মেনে নেওয়া মুশকিল। এবার আমরা দেখব সুয়াংজানের বর্ণনায় হর্ষবর্ধনের কথা, সেই সময়কার বৌদ্ধ সম্মেলন ও প্রয়াগের মহাদান। সপ্তম শতকের প্রথম ভাগে চীনা বৌদ্ধ ভিক্ষু সুয়ানজাং ভারত উপমহাদেশে এসেছিলেন। আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যে প্রাচীনকালে যখন জলপথ আবিষ্কার হয়নি, স্থলপথে বিভিন্ন বৈদেশিক আগমন ঘটেছে ভারতবর্ষে, মূলত সাম্রাজ্য বিস্তারের লোভে। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু পর্যটক যারা নিজেদের বই বা গ্রন্থকে লেখার জন্যে এই বিদেশ পরিভ্রমণ করে সেখানকার ইতিহাস রচনাবলী করেন। তো সেই রকমই বৌদ্ধ ভিক্ষু সুয়ানজাং ভারতীয় উপমহাদেশে এসেছিলেন সপ্তম শতকের প্রথম ভাগে। সেই অভিজ্ঞতার কথা, অর্থাৎ তার ভারতে এসে থাকা, ঘুরে দেখা, সমস্ত কিছু তিনি তার গ্রন্থে লিখেছেন। গ্রন্থটির নাম হচ্ছে শি ইউ কি। সুয়ানজাংয়ের লেখায় হর্ষবর্ধনের অনেক কথা লেখা আছে, তবে হর্ষের প্রতি সুয়ানজাংয়ের একটা পক্ষপাতিত্ব ছিল। হর্ষের নানা গুণগান তিনি করেছেন, তার বেশ কিছু বর্ণনা বাস্তব বলে অনেক সময় মনে হয় না। সুয়ানজাং কনৌজে অনেক বৌদ্ধ বিহার দেখেছেন, তার পাশাপাশি তিনি দেব মন্দিরও দেখেছেন। হর্ষের বৌদ্ধ ধর্মের প্রীতির কথা এখানে বলা আছে। অন্যদিকে বাণভট্টের লেখায় হর্ষকে শিব ভক্ত বলে বর্ণনা করা হয়েছিল। সুয়ানজাং লিখছেন, হর্ষবর্ধন প্রতি বছর একটি বৌদ্ধ সম্মেলনের আয়োজন করতেন। সেখানে 21 দিন ধরে আলাপ আলোচনা চলত। যারা ভালো কাজ করত তাদের পুরস্কার দেওয়া হতো, আর যারা খারাপ কাজ করত তাদের সেই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হতো। প্রয়াগে হর্ষের মহাদান ক্ষেত্র ও উৎসব নিয়েও তিনি লিখেছেন। মহাদান ক্ষেত্রে বুদ্ধের ও শিবের মূর্তি বসানো হতো। 8 দিন ধরে নানা জিনিস দান করা হতো। তার ফলে নাকি হর্ষের 5 বছরের জমানো সমস্ত সম্পদ শেষ হয়ে যেত। সব দান করে দিয়ে হর্ষ কেবল একটা পুরনো পোশাক পরে থাকতেন। তারপর বুদ্ধের পুজো করে উৎসব শেষ করতেন। সুয়ানজাং শুনেছিলেন হর্ষবর্ধন প্রতি 5 বছর অন্তর এই উৎসব করতেন। অর্থাৎ তার প্রয়াগে এই দানের কথা ইতিহাসে হর্ষবর্ধন অনেক দরদি শাসক ছিলেন বলে মনে করা হয়। মেয়েরা, এই অধ্যায় আমাদের শেষ হলো। তোমরা বিশেষ করে এই অধ্যায়ের যে পিছনে এক্সারসাইজ আছে সেটাকে তৈরি করবে। সেই সঙ্গে বড় প্রশ্ন যেগুলি আছে, মৌর্য সম্রাট, গুপ্ত সম্রাট বা গুপ্ত সাম্রাজ্য, বাকাটক, কুষাণ, সাতবাহন, আলাদা আলাদা করে প্রশ্ন তোমরা এগুলো বিশেষভাবে
তৈরি করবে, কারণ এখানে টিকা, বড় প্রশ্ন, এমসিকিউ, এসিকিউ অনেক আসবে। সেই জন্য তোমরা লাইন বাই লাইন প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি পড়া, এই সময় তোমরা অনেকটা সময় ধরে বাড়িতে আছো, সেগুলো কিন্তু পড়াশোনাটা করবে।